হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 11.4 অনুশীলনীর 21 নম্বর অঙ্ক থেকে লাস্ট কয়েকটা ক্লাসে আমরা এর পূর্ববর্তী অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা 21 নং অঙ্ক থেকে সমাধান শুরু করব। দেখো, 21 নং অঙ্কে তোমাদের বলা হয়েছে কোনো তিনটি সরলরেখা সমীকরণ দিয়ে দিয়েছে এবং এই তিনটি সরলরেখা একটা সমবিন্দু মানে একটি বিন্দু দিয়ে অতিক্রম করে। ধরো একটা বিন্দু, এই বিন্দু দিয়ে 1 নং রেখাও যাচ্ছে, 1 নং রেখাও এই বিন্দু দিয়ে যাচ্ছে, 2 নং রেখাও যাচ্ছে, 3 নং রেখাও যাচ্ছে, মানে তিনটা বিন্দুর একটা কমন পয়েন্ট এসে ছেদ করতেছে। এটা আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে এ বিন্দু 1 নং রেখা এবং 2 নং রেখা যে পয়েন্টে ছেদ করতেছে, 3 নং রেখা সেই পয়েন্টেই ছেদ করছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু আমরা নির্ণয় করব। 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু নির্ণয় করব। নির্ণয় করার পর ওই বিন্দুটা 3 নং রেখাকে সিদ্ধ করে কিনা সেটা দিয়ে আমরা বের করতে পারবো। আমি কি বললাম সেটা আমি অঙ্ক করার পরে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো আমরা কিভাবে করি স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে? ফার্স্ট স্টেপে এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1, স্টেপ 1-এ আমরা কি করব, 1 এবং 2 নং রেখা, এটাকে আমরা 1 নং রেখা বলি, আর এটাকে 2 নং রেখা বলি, এন্ড এটাকে 3 নং রেখা বলি। ওকে, তো এই তিনটি রেখা সমবিন্দু কিনা সেটা যাচাইয়ের জন্য প্রথম স্টেপে করব 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু বের করব। 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু নির্ণয় করি। প্রথম স্টেপ। হ্যাঁ, তাহলে ছেদ বিন্দু নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? এই দুইটা সরলরেখা, এই দুইটা সমীকরণকে সমাধান করে x y এর ভ্যালুটা নিয়ে আসতে হয়। তাহলে এখানে তোমরা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছো তাদের এটা বুঝতে অসুবিধা হবে না, আর যারা দেখোনি তাদের কাছে একটু অগোছালো মনে হতে পারে। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পূর্ববর্তী ক্লাসগুলো যদি সম্ভব হয় একটু দেখে এসে তারপরে এই ক্লাসটা দেখো, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে দেখো দুইটা সমীকরণ আমরা যদি যোগ করে দেই, এখান থেকে আমরা কিন্তু একটা ভ্যালু পাচ্ছি। যোগ করে দেখো এখানে এক্স এক্স বাদ যাওয়া যায়, -x + x, এখানে 3y = 9। দ্যাট মিন y = 3 আমরা পেলাম। y = 3 পেলাম। এখন y এর যে মানটা পেয়েছি সেটা 1 নং অথবা 2 নং এ বসিয়ে আমরা x এর ভ্যালুটা নির্ণয় করব। আমরা 2 নং এ বসে, হ্যাঁ, y এর মান 2 নং সমীকরণে বসিয়ে, ঠিক আছে, 2 নং সমীকরণে যদি বসাই তাহলে দেখো এখানে কি পাচ্ছি, y = 3 + x = 7। দ্যাট মিন x পেলাম 7 - 3, সুতরাং x = 4। তাহলে কিন্তু আমরা ছেদ বিন্দু পেয়ে গেছি। সুতরাং 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু আমরা পেয়ে গেছি। ছেদ বিন্দু কত? সেটা 4-3 পয়েন্টে ছেদ করে, 4-3 পয়েন্টে ছেদ করতেছে। এখন এই ছেদ বিন্দুটা যদি 3 নং রেখার উপরে অবস্থিত হয়, মানে আমরা বুঝতে পারলাম কি, এখানে দেখো একটা নির্দিষ্ট পয়েন্টে 1 নং এবং 2 নং রেখা ছেদ করছে। এই নির্দিষ্ট পয়েন্টটা যদি 3 নং রেখার উপরে হয়, ধরো 3 নং রেখা এই দিকে, এই 3 নং রেখার উপরে যদি এই বিন্দুটা হয় তাহলে আমরা সমবিন্দু বলতে পারবো। তাহলে যদি কোনো রেখার উপরে একটা নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? ওই নির্দিষ্ট বিন্দুটা ওই রেখাটাকে সিদ্ধ করবে, অর্থাৎ এইভাবে লিখি আমরা, ঠিক আছে। এখন 4-3 বিন্দুটি যদি 3 নংকে সিদ্ধ করে, 3 নং রেখাকে সিদ্ধ করে, তাহলে
1 2 ও 3 নং রেখা সমবিন্দু হবে। 3 নং রেখা সমবিন্দু হবে, সমবিন্দু হবে। তাহলে এখানে আমরা কি করব, 3 নং রেখাকে এই বিন্দুটা সিদ্ধ করবে, অর্থাৎ লেফট সাইড দিয়ে আমরা লেফট সাইড 3 নং এর লেফট সাইড আছে কি y, লেফট সাইড ইকুয়াল টু y। y মিন্স এখানে y এর ভ্যালুটা আমরা কত বসাবো, এই বিন্দুতে y এর ভ্যালু কত 3। ওকে, এখন দেখো রাইট সাইডে আমরা কি পাচ্ছি, রাইট সাইডে 2x - 5। এখানে x এর ভ্যালু আমরা কত বসাবো, 4 বসাবো, 4 - 5। ওকে, তাহলে এখানে কত হলো বলো, 8 - 5 = 3। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান মানে বোঝাচ্ছে যে এই বিন্দুটা উক্ত রেখাকে অর্থাৎ 3 নং রেখাকে সিদ্ধ করছে। তাহলে এখানে যদি সিদ্ধ করে তাহলে আমরা কি বলতে পারি, এটা সমবিন্দু। সুতরাং রেখা তিনটি সমবিন্দু, রেখা তিনটি সমবিন্দু। ওকে, আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের 21 নাম্বার অঙ্ক। এখন আমরা ট্রাই করব 22 নাম্বার অঙ্কটা। 22 নাম্বার অঙ্কটা একটু বড়। হ্যাঁ, 22টা হচ্ছে তোমার এখানে 11.1234 11.1234 এ যতগুলো কনসেপ্ট তুমি শিখছো সবগুলো কনসেপ্টের সমন্বয়ে 22 নাম্বার করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা যদি পারো তাহলে তোমাদের 11.1 11.2 11.3 and 11.4 এর সবগুলো অঙ্কই তোমরা পারো, এটা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো 22 তে কি বলা হয়েছে, 22 তে 4টা রেখা দিয়ে দিছে, 4টা রেখা দ্বারা একটি চতুর্ভুজ গঠিত হয়েছে। সেই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাও আবার 3টা ভিন্ন পদ্ধতিতে। অর্থাৎ আমরা সবার আগে ওই চতুর্ভুজটা দেখব, ওই চতুর্ভুজটার আমরা কি করব বলো তো দেখি, অঙ্কন করব। অঙ্কন করে আইডেন্টিফাই করব এই চতুর্ভুজটা আয়ত, বর্গ, রম্বস না সামান্তরিক। তো ওই অনুযায়ী আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেটা আবার 3টা ভিন্ন পদ্ধতিতে। তো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছো তাদের কাছে এটা খুবই ইজি মনে হবে, আই হোপ, এবং তোমরা এটা বুঝতে পারবা খুব সহজেই। তো 22 নং অঙ্কে দেখো কি বলা আছে, y = নাম্বার 22। ওকে, নাম্বার 22 ফার্স্ট রেখা আছে y = x + 3, ফার্স্ট রেখা। ওকে, সেকেন্ড রেখাটা আছে y = x - 3 x - 3। ওকে, এরপর থার্ড রেখাটা আছে y = -x + 3 y = -x + 3। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার রেখা। এন্ড 4 নাম্বার রেখায় বলা হয়েছে -x - 3, এটা হচ্ছে 4 নং রেখা। তো এই 4টি রেখা দ্বারা আমাদের একটি চতুর্ভুজ গঠন করতে হবে। তো আমরা আগে ডেমো, তোমরা যারা বুঝতে পারো তাদের জন্য এটা প্রয়োজন নয়, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এই 4টা রেখা কি অবস্থায় আছে সেটা একটু বর্ণনা করে নেই। দেখো, এই 4টা রেখা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো বলো তো দেখি, এটা x, এটা x ড্যাশ, এটা y এন্ড এটা y ড্যাশ। ওকে, তাহলে এখানে y = x + 3, এখানে দেখো x এর যে সহগ, x এর সাথে কিছু নেই মানে কি 1 আছে, x এর সহগ +1 এবং ছেদ বিন্দু +3। তার মানে যদি আমরা এটাকে এরকম করে, ঠিক আছে, আনুমানিক কিছু ঘর করে নেই আনুমানিক, তাহলে ব্যাপারটা কি হয় তোমরা বুঝতে পারবে এখনই। দেখো এখানে y অক্ষের ছেদাংশ +3, দ্যাট মিন হচ্ছে উপর দিকে যাবে +3, এই বিন্দুটা ছেদ করবে। হ্যাঁ, এই বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়ে যদি যায় এবং ঢাল পজিটিভ, দ্যাট মিন এই দিকে আসবে। তাহলে ব্যাপারটা এরকম হবে যে এটা রেখাটা এইরকম ভাবে যাচ্ছে। ওকে, রেখাটা এরকম যাচ্ছে, এটা হচ্ছে 1 নং রেখা। 2 নং রেখাটা দেখো, 2 নং রেখাটা +1 -3, তাহলে পজিটিভ হলে এই দিকে এবং -3 যেহেতু y অক্ষের ছেদাংশ তাহলে নিচের দিকে যাবে, তাহলে এটা কি হবে, এইভাবে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 2 নং রেখা। ওকে, এরপরে দেখো 3 নং রেখায় কি বলছে, -x, দ্যাট মিন হচ্ছে এখানে কত আছে, -1 আছে। ঢাল যদি মাইনাস হয় তাহলে হয় এই দিকে,
পজিটিভ হলে এইদিকে, তাহলে যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে কি এইদিকে হবে, এটা কি, এবং ওয়াই অক্ষের ছেদাঙ্ক হচ্ছে +3, দ্যাট মিন এইরকম হবে, এই মাইনাসের কারণে এই দিকে, আর যেহেতু 3 বলছে তাহলে +3 এই 3 বিন্দু দিয়ে সেট করবে, তাহলে 3 বিন্দু দিয়ে সেট করছে, এটা হচ্ছে 3। ওকে, নাম্বার 3। এরপর চতুর্থ রেখাটা কি দেখো, চতুর্থ রেখাটা মাইনাস, মাইনাস হলে কি এই দিকে হবে, এবং এটা কি -3, দ্যাট মিন হচ্ছে এই বিন্দুটাকে ছেদ করবে, তাহলে রেখাটা যাবে এইরকম, তাহলে এটা হচ্ছে নাম্বার 4। এখন একটু ভালো মতো খেয়াল করো, তোমরা যদি এই চিত্রটা না বুঝতে পারো তাহলে অনেক কি করবা বলো তো দেখি, সরি, আচ্ছা দেখো, যদি তোমরা এটা না বুঝো, এটা কোথা দিয়ে কোন রেখাটা গেল এটা যদি না বুঝো, তাহলে তোমরা অনেকে কি করবা, 1 নং রেখার সাথে 2 নং রেখাকে যোগ বিয়োগ করে একটা মান আনতে চাবা, আবার 2 নং এর সাথে 3 নং, 3 নং এর সাথে 4 নং, এরকম করে সিরিয়ালি করতে চাবা, কিন্তু এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। তোমরা কিন্তু এইভাবে করে অঙ্কটা মিলাতে পারবে না। এখানে দেখো 1 নং রেখার সাথে ছেদ হচ্ছে কোনটা, 1 নং রেখার সাথে মিট করতেছে এখানে 3 নং রেখা এবং 4 নং রেখা। এখন 1 নং রেখার সাথে যখন 3 নং রেখা মিট করে, এই পয়েন্টটা যদি এ হয়, তাহলে এ বিন্দুর যখন আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে যাব তখন কিন্তু 1 আর 3 নিয়ে কাজ করতে হবে, 1 আর 2 নিয়ে কিন্তু আমরা কাজ করে কখনো পয়েন্ট পাবো না, কারণ 1 এবং 2 নং রেখা কখনো ছেদই করে নাই। তাহলে 1 এবং 3 নং রেখা যে পয়েন্টে ছেদ করছে সেটাকে এ ধরে নিই, এবং 1 এবং 4 কে যেখানে ছেদ করছে সেই পয়েন্টটাকে আমরা বি ধরে নিই। ওকে, বি, এবং 4 এবং 2 যেখানে ছেদ করছে সেটা সি, 2 এবং 3 যেখানে করছে সেটাকে ডি ধরে নিই। ওকে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপে আমাদের বের করতে হবে হচ্ছে এই 4টি ছেদ বিন্দু, এই 4টি ছেদ বিন্দু বের করতে হবে। তাহলে এখানে স্টেপ 1 এ আমরা কি করব, স্টেপ 1 এ আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ ধরে নেই, লেট 1 এবং 3 নং রেখা, 1 এবং 3 নং রেখা, ঠিক আছে, তারা মিট করছে কোথায়, এই বিন্দুতে, হ্যাঁ 1 এবং 3 নং রেখা এই বিন্দুতে ছেদ করে, হ্যাঁ 1 এবং 3 নং রেখা এই বিন্দুতে ছেদ করে। ওকে, এই বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমরা কি করব বলো তো দেখি, এই বিন্দুর দিকে একটু তাকাও, এই বিন্দুর ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কি আছে বলো তো দেখি, ওয়াই অক্ষের উপরে এক্স এর ভ্যালু কিন্তু অলওয়েজ 0, এক্স এর ভ্যালু কি অলওয়েজ 0, এটা কি ওয়াই অক্ষের উপরে আছে না, ওয়াই অক্ষের উপরে এক্স এর ভ্যালু অলওয়েজ 0, এটা তো তোমরা জানো পূর্ববর্তী ক্লাসগুলো যারা দেখে আসছো। তাহলে এখানে এক্স কত, 0 বলো, এখানে এই বিন্দুর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কি 0, আমরা জানি এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, এখানে হেয়ার এখানে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই দুইটার এখানে কাজ করতেছি 1 এবং 3, ঠিক আছে, 1 এবং 3 নিয়ে কাজ করতেছি, এখানে এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে বলো তো দেখি, ওয়াই এর ভ্যালুটা হবে, আমি 1 অথবা 3 নং এ এক্স এর ভ্যালুটা বসিয়ে দেব, 1 অথবা 3 নং এ আমরা কি করব এক্স এর ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে কি করতে পারি বলো তো দেখি, 1 নং এ বসিয়ে দেই, 1 নং এ এক্স ইকুয়াল টু 0 বসিয়ে, এক্স ইকুয়াল টু যদি 0 বসাও 1 নং এ, তাহলে তুমি এখানে কি পাবা বলো তো দেখি, 1 নং এ যদি এক্স ইকুয়াল টু 0 বসাও তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর জায়গায় 0, তাহলে কি জাস্ট 3 পাচ্ছ, বুঝছো কথা। এখানে একটু সাইড নোট দিলে দিতে পারতাম, এক্স কেন আমরা 0 ধরলাম, এই বিন্দুটা দেখো আমরা ওয়াই অক্ষের উপরে এক্স এর অবস্থান 0, হ্যাঁ এটা একটু লিখে দিও, ওয়াই অক্ষের উপরে এক্স ইজ ইকুয়াল টু 0, ওকে, ওয়াই অক্ষের উপরে। এখন এই এক্স ইকুয়াল টু যেহেতু 0, তাহলে সেটা আমরা 1 নং এ বসিয়েছি, 1 নং এ বসালে ওয়াই ইকুয়াল টু আমরা কি পেয়েছি 3 পেয়েছি, সুতরাং এই বিন্দুটা আমরা পেয়ে গেছি, সুতরাং এই বিন্দুটা হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কি 3, তাহলে এই বিন্দুটা কি এখানে বলো তো দেখি 0 3। এখন আসো বি নং এ, হ্যাঁ বি নং এ, নাও এখানে কি বলো তো দেখি, আমরা যখন বি বিন্দুটা বের করতে যাব, বি বিন্দুতে কাজ করতে হবে কি 1 এবং 4 নিয়ে, 1 এবং 4 নং রেখা নিয়ে আমরা বি বিন্দুতে কাজ করবো, কারণ তারা এখানে সেট করছে। তো এখানে একটু তাকিয়ে দেখো, এই পয়েন্টটা বি বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে, বি বিন্দুটা কি এক্স অক্ষের উপরে না, বি বিন্দু যদি এক্স অক্ষের উপরেই হয়
তাহলে আমরা কি করতে পারি বলো তো দেখি। ডি বিন্দুটা এক্স অক্ষের উপরে হলে আমরা ধরে নিতে পারি যে এখানে ওয়াই এর ভ্যালু 0, এক্স অক্ষের উপরে ওয়াই 0, ওয়াই অক্ষের উপরে এক্স 0। তাহলে এই পয়েন্টটা কি বলো তো দেখি, ওয়াই এর ভ্যালু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি, আগে একটু একটু লিখে নিই যে লেট 1 এবং 4 নং রেখা এ বিন্দুতে মিট করে, এ বিন্দুতে, সরি এ বিন্দু না, ওটা বি বিন্দু ছিল, এ বিন্দুতে সেট করে ওকে। তাহলে এ বিন্দুতে যদি বি বিন্দুতে যদি সেট করে, তাহলে এখানে আমরা কি বলতো দেখি, হেয়ার এখানে y ইকুয়াল টু 0। কেন 0? এক্স অক্ষের উপরে y 0, এক্স অক্ষের উপরে, এক্স অক্ষে উপরে অবস্থিত, এইভাবে লিখে দিতে পারো, উপরে অবস্থিত হওয়ার কারণে y ইকুয়াল টু 0 হয়ে গেছে, এটা আমাদের জানা কথা। তাহলে y ইকুয়াল টু যদি 0 পাও, y এর ভ্যালুটা 1 অথবা 4 যে কোনো একটা বসাই দিলে আমরা x এর ভ্যালু পাবো। তাহলে কি করতে পারি, আমরা 1 অথবা 4 বসাই, তো 1 বসানোই ভালো, 4 বসালেও কিন্তু সেম রেজাল্ট হবে, 4 বসালেও সেম রেজাল্ট হবে। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিই, কি বলো, y এর মান 1 বসাই, 1 নং, আচ্ছা ওইখানে 1 বসাইছি, এখানে 1 বসাইলে তোমাদের অনেকের কনফিউশন হবে, 4 বসিয়ে দিই, 4 নং এ y ইকুয়াল টু 0 বসিয়ে, 4 নং এ যখন y ইকুয়াল টু 0 বসাবো, তখন আমরা কি পাচ্ছি বলো তো দেখি, এখানে y এর ভ্যালু 0, দ্যাট মিন হচ্ছে 0 ইকুয়াল টু -x -3। এখন x টা এই পাশে নেগেটিভ আছে, এই পাশে যদি আনো তাহলে কি পাবো, x ইকুয়াল টু 3 পাবো, x ইকুয়াল টু কি -3 পাবো, এখানে তো -3 এর আগে x টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে x ইকুয়াল টু কি -3। দ্যাট মিন আমরা কি পেয়ে গেলাম বলো তো দেখি, এখানে আমরা বি বিন্দুটাও পেয়ে গেলাম, বি বিন্দু ইকুয়াল টু কত বলো তো দেখি, -3 আমরা কিন্তু বি বিন্দুটাও পেয়ে গেছি, এটা কত -3 এখন আসো সি বিন্দুতে, সি বিন্দু নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের কাজ করতে হবে 4 নং রেখা এবং 2 নং রেখা নিয়ে। এই কথাটা একটু লিখে নিই যে লেট হ্যাঁ 1 নং রেখা এন্ড, আমরা সি বিন্দু নিয়ে কাজ করছি না, সি বিন্দুতে হচ্ছে 4 এবং 2 নং নিয়ে, তাহলে 2 এন্ড হচ্ছে 4 কি করে, নং রেখা সি বিন্দুতে মিট করে, সি বিন্দুতে মিট করে বা সেট করে, বাংলায় লিখি সেট করে ওকে। তাহলে এখানে আবার একটু তাকাও, এই পয়েন্টটা কি y অক্ষের উপরে না, y অক্ষের উপরে কি হবে, x এর ভ্যালু হলো 0, যেখানে লিখছিলাম এখানে y অক্ষের উপরে x ইকুয়াল টু 0, তাহলে সি বিন্দুর ক্ষেত্রেও কিন্তু x ইকুয়াল টু 0 পাবো আমরা। তাহলে হেয়ার x ইকুয়াল টু 0 বিকজ, কারণ হচ্ছে এটা y অক্ষের উপরে, y অক্ষের উপরে অবস্থিত, উপরে অবস্থিত ওকে, শেষ। এরপর দেখো x ইকুয়াল টু 0, এখন আমরা কি করব, 2 অথবা 4 যে কোনো এক জায়গায় x ইকুয়াল টু 0 বসিয়ে দেব। তাহলে 2 এবং 4 এ যে কোনো এক জায়গায় বসাও, তুমি কোথায় বসাবা, 2 এ বসাবা না 4 এ বসাবে, 2 এ বসাই দিই, তাহলে 2 এ যদি বসিয়ে দিই, তাহলে 2 নং এ x ইকুয়াল টু 0 বসিয়ে আমরা পাচ্ছি কি, x এর ভ্যালু 0 হলে y ইকুয়াল টু -3, সুতরাং c ইকুয়াল টু আমরা কি পেলাম বলো তো দেখি, 0 -3। তাহলে আমরা কিন্তু সি বিন্দু পেয়ে গেছি, এটা কি 0 -3 পয়েন্ট। এরপরে হচ্ছে তোমার লাস্ট ওয়ান, আমাদের ডি বিন্দুটা বের করতে হবে। ডি বিন্দু নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি করতে হবে বলো তো দেখি, ডি বিন্দু নিয়ে কাজ করলে লেট ডি বিন্দুতে হচ্ছে 2 এবং 3 নং রেখা সেট করছে, হ্যাঁ, তাহলে নাম্বার 2 এন্ড হচ্ছে নাম্বার 3 কি বিন্দুতে সেট করে, ডি বিন্দুতে সেট করে, ডি বিন্দুতে যদি সেট করে তাহলে এখানে দেখো এটা আবার এক্স অক্ষের উপরে, যেমন করে এখানে লিখছিলাম যে এক্স অক্ষের উপরে y0, সেহেতু আমরা কি বলতে পারি, এখানে আবার কি বলতো দেখি, হেয়ার
এক্স এখানে ওয়াই ইকুয়াল টু 0, বিকজ হচ্ছে এটা এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে, অক্ষের উপরে। তাহলে এখানে ওয়াই এর উপর ওয়াই যদি 0 হয়, দেখো 2 এবং 3 নং নিয়ে কাজ করতেছি, 2 এবং 3 নং এ যে কোনো একটাই ওয়াই ইকুয়াল টু 0 বসাও। তাহলে 2 নং এ যদি ওয়াই ইকুয়াল টু 0 বসাই, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাবো? 2 অথবা 3 এ বসাও। আমি 3 এ বসিয়ে দিই, হ্যাঁ 3 নং এ বসি। 3 নং এ ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে, ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে আমরা কি পাবো বলো তো দেখি। ওয়াই ইকুয়াল টু যদি 0 বসাই কততে? 3 এ, তাহলে ওয়াই ইকুয়াল টু 0, এখানে ওয়াই ইকুয়াল টু 0, এক্স এখানে মাইনাস আছে, এবার শেষে প্লাস করে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কি পাচ্ছি? 3, এক্স ইকুয়াল টু 3 পাচ্ছি। ওকে, এক্স ইকুয়াল টু যদি 3 পাই, তাহলে আমরা ডি বিন্দুকে লিখতে পারি ডি ইকুয়াল টু 3 0। তাহলে ডি বিন্দুটা আমরা কি পেয়ে গেছি? 3 0 পেয়ে গেছি। দেখো ফার্স্ট স্টেপ ডান। ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের এটাই বের করতে বলছিল, বের করতে হয়েছে, ঠিক আছে, যে চতুর্ভুজটির 4টি বিন্দুকে নির্দেশ, 4টি রেখা চতুর্ভুজের 4টি বাহুকে নির্দেশ করে। তাহলে এখানে কিন্তু আমরা শীর্ষবিন্দু পেয়ে গেছি এবিসিডি। ওকে, তাহলে এখন স্টেপ 2 তে যাওয়া যাক। স্টেপ 2 তে দেখো তারা বলছে কি বলো তো দেখি, যে চতুর্ভুজটি অঙ্কন করো। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্ভুজ অঙ্কন করে ফেলছি, এখানে এখানে ইতিমধ্যে চতুর্ভুজটা অঙ্কন করে ফেলছি। তোমরা কি করতে পারো বলো তো দেখি, এখানে একটু ফ্রেশ করে, এটা কিন্তু আগে দিতে হবে, হ্যাঁ এটা প্রশ্ন উঠানোর পরেই প্রশ্নটা এরকম উঠাবা 4টা রেখা, তারপরে এটা লিখবা, তারপরে স্টেপ 1 দিয়ে এটা করবা। এখন স্টেপ 2 তে এসে আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। চতুর্ভুজটা যখন তুমি অঙ্কন করবা, বুঝো, চতুর্ভুজটা যখন তুমি অঙ্কন করবা তখন তোমাকে কি করতে হবে জানো? কি মেনটেন করতে হবে? এটা করতে হবে। এই যে তুমি এরকম করে তো চতুর্ভুজটা অঙ্কন করতেছো, ওকে, চতুর্ভুজটা অঙ্কন করতেছো, তো সরি এটা তো এইখান দিয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, তো চতুর্ভুজটা কি এরকম করে অঙ্কন করছো। এখন এইখানে এইখানে জাস্ট শুধু পয়েন্ট গুলা লিখে দিবা, এ বি সি, ঠিক আছে, ডি, এই পয়েন্ট গুলো লিখে দিবা, আর কিছু লিখবা না। এখানে যে 1 নং 2 নং 3 নং 4 নং এই রেখাগুলো লেখার দরকার নেই, জাস্ট এই পয়েন্ট গুলো লিখে দিবা। এই 1 নং 2 নং এটা কি আমরা সমীকরণ সলভ করার জন্য এখানে লিখছিলাম, এখানে তো আমরা সমীকরণ সলভ করতেছি না, ইতিমধ্যে করে ফেলছি, এর জন্য জাস্ট শুধু বিন্দুগুলো লিখে দিবা। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু বের হয়ে গেছে, স্টেপ 2 শেষ, চতুর্ভুজটা বের করছি। এখন হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে কি বলছে বলো তো দেখি। স্টেপ 3 তে বলছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাও 3টা ভিন্ন পদ্ধতি। স্টেপ 3 তে দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব 3টা ভিন্ন পদ্ধতি। তাহলে প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করি, হ্যাঁ প্রথম পদ্ধতি, প্রথম এখানে লিখি জায়গা কম, প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতিতে আমরা চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করব, এ বি সি ডি এর ক্ষেত্রফল। এবিসিডি এর ক্ষেত্রফল আমরা ওই সূত্র দিয়ে বের করব, হাফ, ঠিক আছে, এ কোনটা 0 3, বি হচ্ছে -3 0, সি হচ্ছে 0, আর এখানে হচ্ছে -3 ছিল, সরি এটা হচ্ছে 0 -3, এন্ড এটা হচ্ছে কত 3 0। তাহলে এটা আমরা লিখলাম এবং লাস্টে কি করব, এটা আমরা রিপিট করে দিব। প্রথমে যেটা লিখি লাস্টে সেটা রিপিট করে দিতে হয়। এরপর তোমরা জানো যারা এতগুলো ক্লাস দেখছো, এটা তাদের বলার কিছু নেই, এইরকম করে আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমাদের প্রথমটা 0, পরেরটা 3 -3 গুণ করলে কত 9। ওকে, এটার সাথে এটা গুণ করো 0, এটার সাথে এটা গুণ করলে কত 9। এখন আবার এটার সাথে এটা করো, তাহলে কত হচ্ছে বলো। এটার সাথে এটা করলে সূত্রের কিন্তু মাইনাস আছে, যখন তুমি উল্টা দিক থেকে করবা তখন সূত্রের মাইনাস, আর এইখানে হচ্ছে -9, দ্যাট মিন +9 হয়ে গেছে। এটা 0, এটার সাথে করলে এই সূত্রের মাইনাস, এবং এখানে কি -9, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যদি করো তাহলে আমরা হাফ অফ কত লিখতে পারি বলো তো দেখি, 36, দ্যাট মিন হচ্ছে 18 বর্গ একক, বর্গ একক। তাহলে আমরা কিন্তু ফার্স্ট পদ্ধতিটা করে ফেলছি, হ্যাঁ প্রথম পদ্ধতি ডান। এখন আমাদের দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটু কৌশলী হতে হবে। কি হতে হবে? কৌশলী হতে হবে, ঠিক আছে। সেটা আবার কি, কৌশলী কিভাবে হবে দেখো। দ্বিতীয় পদ্ধতিতে
চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল যখন তুমি বের করবা তখন হচ্ছে কল্পনা করো এখানে এই মাঝখানে যে রেখাটা আছে এই রেখাটা দিয়ে কি দুইটা ত্রিভুজ হয়ে গেছে না। আমি আরেকটু বিস্তারিত বলে দিই। হ্যাঁ দেখো, আমি এই চিত্রটাকে যদি এরকম দুইটা ত্রিভুজে ভাগ করি তাহলে কি আমার ভুল হবে? যে এ বি ডি অ্যান্ড এই যে নিচের অংশটা এটাকে আরেকটা ত্রিভুজ কল্পনা করলাম। এই ত্রিভুজটা কি বলতো দেখি? বি সি ডি। তাহলে এ বি ডি একটা ত্রিভুজ, বি সি ডি আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি যোগ করি তাহলে কি আমরা টোটালটার ক্ষেত্রফল বের করতে পারবো। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে কি আমরা টোটালটার ক্ষেত্রফল বের করতে পারবো। বুঝতে পারছো কথা? তাহলে সেই কাজটাই আমরা করব, যে ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি প্লাস হচ্ছে কি ত্রিভুজ বি সি ডি। ওকে, বিসিডি। তাহলে এখানে আমরা কি করব? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবিডি এর ক্ষেত্রফল বের করব। হাফ অফ ত্রিভুজ এবিডি। এ কত ছিল? 0 3, এটা ছিল -3 0, এটা ছিল 0 -3, সরি এটা তো ডি বিন্দু নিয়ে কাজ করতে হবে। এটা এ লিখছি, এটা বি লিখছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ডি নিয়ে কাজ করতে হবে 3 0, আর প্রথমটা এখানে রিপিট করব 0 3। আবার এটার ক্ষেত্রে হাফ অফ একই নিয়ম বিসিডি। তাহলে আমাদের বি কত ছিল? -3 0, সি ছিল 0 -3, আর ডি ছিল 3 0, এবং প্রথমে যেটা লিখছিলাম সেটা আমরা রিপিট করে দেব প্রথমটা। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মেন কথা। এখানে দেখো আমরা গুণ করবো এখন, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা করলে 0, এটার সাথে এটা করলে কত? 9। বুঝছো? 9। আবার এখানে দেখো এটা, তাহলে এটার সাথে এটা গুণ করো। আচ্ছা সরি, এখানে একটু ভুল হচ্ছে লাগছিল। এটার সাথে এটা যখন করছো তুমি তখন এটা 0, এটার সাথে এটা করলে 0, এটার সাথে এটা করছো 9। এখন আমরা উল্টা দিক থেকে আসতে হবে। হ্যাঁ, উল্টা দিক থেকে যদি আসো তুমি তাহলে সূত্রের কি মাইনাস, আর এখানে কত আছে? -9, দ্যাট মিন +9। ওকে, আবার এখানে দেখো হাফ, এগুলো সব করলে কি 0ই ছিল, এর জন্য জাস্ট শুধু 9। এখানে যদি করি তাহলে আমরা কি পাবো বলো তো দেখি? এটার সাথে এটা করলে কি +9, এটার সাথে এটা করলে কত? 0। ঠিক আছে, এটার সাথে এটা করলে কত? 0, এটার সাথে এটা করলে কত? 0, এন্ড এখানে 0, এখানে কত? সূত্রের মাইনাস, আর এইখানে কি মাইনাস, তাহলে -9, এটা করলে কত? 0। ওকে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে রাখো, সমস্যা নেই। এখানে হাফ গুণ 18 প্লাস হচ্ছে হাফ গুণ 18। ওকে, তাহলে এখানে পাচ্ছি 9, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, আর এখানে পাচ্ছি 9, দ্যাট মিন হচ্ছে 18 বর্গ একক। দেখছো, তুমি যে পদ্ধতিতেই করো ক্ষেত্রফল তো সেমই হবে, তাই না? তো ক্ষেত্রফল তো আমাদের সেমই হবে। আগে 18 ছিল, এখন 18। তাহলে দ্বিতীয় পদ্ধতিটাও আমাদের ডান। এখন 3 নাম্বার পদ্ধতি, 3টা ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলছে তারা। তাহলে 3 নাম্বার পদ্ধতিটা যদি আমরা অ্যাপ্লাই করি সেটা আমরা কিভাবে করতে পারি? 3 নাম্বার পদ্ধতি দেখো একটু মনোযোগ সহকারে। 3 নং পদ্ধতিতে, তৃতীয় পদ্ধতি, 3 নং পদ্ধতিতে আমরা এই যে যে চিত্রটা অঙ্কন করছি, তোমরা যে চিত্র অঙ্কন করছো সেই চিত্র হতে কি দেখতে পারছো? সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান না? এবি সমান কি বিসি সমান সিডি সমান ডিএ, লিখতে পারো না? এটা যে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই, চিত্র হতে কি এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, চারটা বাহু সমান। যেহেতু চারটা বাহু সমান সেহেতু কি, সুতরাং চতুর্ভুজটি একটি কি বর্গ। সুতরাং চতুর্ভুজ, চারটি বাহু সমান হলে কি সেটা বর্গ হয়ে যায়। চতুর্ভুজটি একটি বর্গ, চতুর্ভুজটি একটি বর্গ। তাহলে চতুর্ভুজ যদি বর্গ হয়, এখন আমাদের বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দিয়ে। তাহলে আমরা এখানে বর্গের ক্ষেত্রফল যদি বের করতে যাই তাহলে একটা বাহুর দৈর্ঘ্য লাগবে। একটা বাহুর দৈর্ঘ্য বের করে তাকে স্কয়ার করলেই কি পাওয়া যাবে? আমাদের বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। সুতরাং এবি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ এবি বাহুর দৈর্ঘ্য বের করবো আমরা। এবি বাহুর দৈর্ঘ্য, এই যে দেখো আমি তোমাদের বলছিলাম না যে 22 নং করতে গেলে 11.1 2 3 4 সবই লাগবে। তো এইখানে দেখো যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় 11.1 এর বিষয় ছিল। ঠিক আছে, আবার এটা যে একটা বর্গ সেটাও কিন্তু আমরা 11.2 থেকে জানতে পারছি যে বাহুর দৈর্ঘ্য সবগুলো সমান হলে সেটা বর্গ। তো আমাদের এখানে সবগুলো অনুসরণী প্র্যাকটিস হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত বলো তো দেখি। এবি বাহুর দৈর্ঘ্য রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার। তাহলে x1 কত, এখানে 0, এর x1 এই দেখো এতে কি ছিল 0 3, এখানে কি এত উপরে লিখলে দেখা যাবে, কোথায় লিখি তাহলে, এ একটু নিচে লিখি, এ সমান ছিল হচ্ছে 0 3 আর বি সমান ছিল হচ্ছে -3 0। তাহলে এটা কি ছিল x1, এটা কি y1, এটা x2, এটা y2। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে x1 মাইনাস x2। তাহলে x1 মাইনাস সূত্রের, এবং এখানে x2 হচ্ছে -3, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা যদি করো তাহলে তুমি এখানে কি পাচ্ছ বলো তো দেখি, রুট ওভার 3 স্কয়ার দ্যাট মিন হচ্ছে 9 প্লাস 9, 9 প্লাস 9 ইজ ইকুয়াল টু রুট ওভার 18 একক। এটা আমরা কি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। সুতরাং ত্রিভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল, তাহলে এটা যেহেতু বর্গ তাহলে এর ক্ষেত্রফল কি হবে বলো তো দেখি। এর ক্ষেত্রফল, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে বাহুর যে দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলে কি বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে বর্গের ক্ষেত্রফল এখানে স্কয়ার রুট বাদ দিলে 18 বর্গ একক। দেখছো সবগুলোই কিন্তু আমাদের ক্ষেত্রফলটা সেম আসছে, 18 বর্গ একক। তাহলে আমাদের কিন্তু তিনটা ভিন্ন পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি অলরেডি, এটি আমাদের চেয়েছিল। তাহলে আমাদের কিন্তু এই অধ্যায়ের সবগুলো অঙ্কই শেষ, শুধু সৃজনশীল যে দুটো আছে সেই দুটো এখন বাকি রইলো। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি, পরবর্তী ক্লাসে আমরা 23 এবং 24 সৃজনশীল সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো সেই ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।